আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে আমি জুয়েল আছি তোমাদের সাথে এবং নমুনা প্রশ্ন ৬ নাম্বার আজকে সমাধান করব। যেখানে ৪টা বিন্দু দেওয়া আছে এবং বলা আছে ৪টা বিন্দু ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়। আমাদের অনেক সময় এরকম ৪টা বিন্দু, ৩টা বিন্দু বা ৪ এর অধিক বিন্দু থাকে। সেই বিন্দুগুলো দিয়ে আমরা কাজ করি, বিশেষ করে ক্ষেত্রফলের বেলায়। এক্ষেত্রে অবশ্যই বিন্দুগুলো আমাদের ঘড়ি কাঁটার দিকে বা বিপরীত দিকে সাজানো আছে কিনা, অর্থাৎ আমাদের সাজানো গোছানো থাকলে এবি যদি বাহু হয়, সাজানো না থাকলে এবি আমাদের কর্ণ হতে পারে। সেগুলো আমাদের সাজিয়ে নিতে হবে। কিন্তু যদি এই যে মানগুলো দেওয়া থাকবে, কোনো একটা মান যদি আমাদের আননোন থাকে, একটাই যদি আননোন থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে মানগুলো গোছায় দেওয়া আছে। সেক্ষেত্রে নতুন করে আর গোছানো কিছু নাই। যেহেতু এখানে বিন্দুগুলো একবারে বলা আছে ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত হয়, তার মানে সাজানো আছে। এই কথাটা না বলা থাকলেও আমরা বলতাম এটা সাজানো আছে, কারণ বিন্দু একটা আমাদের আননোন আছে। এবার আমরা চলে আসি আমাদের প্রশ্নে। এখানে ক নাম্বার একটা কথা বলা আছে, যার সাথে আসলে উদ্দীপকের সরাসরি কি কোনো মিল নাই। এখানে বলা আছে যে 3টা বিন্দু দেওয়া আছে এবং বিন্দু 3টা সমরেখ যদি হয়, তাহলে প্রমাণ করতে হবে a + b = ab। এবং বিন্দু সমরেখ হওয়ার শর্ত আমরা জানি যে বিন্দু সমরেখ হয় আসলে যদি তাদের ঢাল পরস্পর সমান হয়। এখানে অবশ্য আরেকটা ছোট্ট কথা আছে যে তাদের ওয়াই অক্ষের ছেদকটা কত, এটা একটা ফ্যাক্ট। কিন্তু 9-10-এ আসলে আমরা অত ডিটেলসে যাই না। সেক্ষেত্রে শুধু বলে দেই, যদি তাদের ঢাল সমান হয়, তার মানে রেখাটা একই সরলরেখার উপরে আছে। চিত্র দিয়ে যদি আমি বোঝার ট্রাই করি, আমি জাস্ট বোঝার সাপেক্ষে ধরে নিচ্ছি এইটা একটা আমাদের বিন্দু ছিল, যেটাকে আমরা 0,a,0 ধরলাম। এটা 0,b আর এটা আমাদের 1,1, এবং আমরা বলে দিচ্ছি যে এরা আসলে একই সরলরেখার উপর আছে। এরা ধরে নিচ্ছে এরা একই সরলরেখার উপর আছে। এখন একই সরলরেখার উপরে যদি থাকে, এইখানে আমি এই এ বিকে টার্গেট করে এখানে যদি আমি ঢাল নির্ণয় করি, মানে এই জায়গায় কোণ, আমাদের এইটাকে আমি ধরলাম এটা হলো এ, এটা আমাদের বি। তাহলে এ বি যে সরলরেখা আমি যেটাকে মার্ক করলাম, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করেছে সেই কোণটা যদি থিটা হয়, এখন এই বিসি, এটাকে আমি যদি সি বিন্দু ধরি, তুমি এইখানেও এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকো। এক্ষেত্রেও আমাদের একই কোণ তৈরি হবে, কারণ একই সরলরেখার উপরে দুইটা সমান্তরাল। আমি বলেই নিলাম এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকছি। আর কোনো বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল রেখা যে কোণটা উৎপন্ন করে ওইটাই হলো তার ঢাল। তাহলে এই জায়গায় যে কোণ হবে, এই জায়গায় সেই কোণ হবে যদি এরা একই সরলরেখার উপরে থাকে। সেজন্য আমরা কি করব, এখানে যে 3টা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দুকে আমরা আগে এখানে দুইটা করে আমি এ বির ঢাল নির্ণয় করব। ধরলাম এই ঢালটা হলো m1, এইটা হলো আমাদের m2। আমরা এ বি আর বিসি নিয়েছি, তুমি এ বি আর এসিও নিতে পারো, অর্থাৎ যে কোনো দুইটা ঢাল আমরা নিব এবং প্রমাণ করব ঢাল দুইটা পরস্পর সমান। এই প্রমাণ করব না, যেহেতু তারা বলেই দিয়েছে। আমরা প্রশ্নে যদি ফিরে যাই, এখানে বলেই দিয়েছে তারা সমরেখ হলে, সমরেখ প্রমাণ করা দরকার নাই। সমরেখ শর্তটা ব্যবহার করে আমরা এখানে প্রমাণ করব যে a + b = ab। আমরা যে 3টা বিন্দু আছে, বিন্দুগুলোর নামকরণ করে নিলাম, যে এই বিন্দুটার নাম দিলাম a, এই বিন্দুর নাম দিলাম b, 1,1 যেটা আছে সেটা দিলাম হলো c। তাহলে এরা যেহেতু সমরেখ, প্রশ্নেই বলা আছে সমরেখ, সুতরাং আমরা বলতে পারি আমরা এ বি এর ঢাল এবং বিসি এর ঢাল পরস্পর সমান ধরে নিলাম, কারণ সমরেখ যেহেতু। আমি এ বি এর ঢাল আর এসি এর ঢালও ধরতে পারতাম, যে কোনো দুইটা ইন্ডিভিজুয়াল ঢাল ধরলেই আমাদের হবে এবং অবশ্যই তারা পরস্পর সমান হবে। এবং ঢালের সূত্র আমরা কি জানি, যে দুইটা ওয়াইয়ের ব্যবধান ডিভাইডেড বাই দুইটা এক্সের ব্যবধান। আমি যদি প্রথমে এই এ বি নেই, তাহলে এ আর বি দুইটা ওয়াইয়ের ব্যবধান, এইখানে ওয়াই হলো বি আর এইখানে ওয়াই হলো 0। তাহলে আমি লিখে দিলাম এটা বি - 0। আর দুইটা এক্সের ব্যবধান, এইখানে হলো আমাদের 0, এখানে হলো এ। তাহলে আমরা বলতে পারি 0 - a। এক্ষেত্রে আমরা এই পাশ থেকে চিন্তা করেছি, প্রথমে b - 0 আর 0 - a আমরা এরকম নিয়ে দিলাম। তাহলে এইটা হলো আমাদের এ বি রেখার ঢাল। এর পরবর্তীতে যাব আমরা বিসি রেখার ঢাল, এই দুইজনকে নিব। আমি এই পাশ থেকে চিন্তা করি, দুইটা ওয়াইয়ের ব্যবধান, তাহলে 1 মাইনাস এটা হলো বি, দুইটা এক্স এর ব্যবধান, তাহলে 1 মাইনাস এটা হলো 0। এটা দেখলাম। এখন এক্ষেত্রে আমরা যদি শুধু ক্যালকুলেশন করি, সরাসরি ক্যালকুলেশন করতে পারতাম। জাস্ট একটা লাইন বেশি দেখিয়ে দিই। বি - 0কে শুধুমাত্র বি রাখলাম, আর - a কে আমি এখানে যেহেতু 0 - a আছে, 0কে বাদ দিয়ে -a লেখা যায়। এখানে আমাদের থাকবে 1 - b ডিভাইডেড বাই 1। এই যে 1 আছে, 1টাকে আমরা চাইলে স্কিপ করতে পারতাম। এখন যদি এখানে আমি আড়াআড়ি গুণ করি, তাহলে আমাদের যেটা দাঁড়াবে, আমি এই পাশে যদি গুণ করে নিই, তাহলে বি এর সাথে 1 গুণ করলে আমি পাচ্ছি বি, মানে বি এর সাথে 1 গুণ করলে, এই পাশে গুণ করলে -a আর 1 গুণ করলে আসবে হলো -a, আর -a আর b গুণ করলে এটা আসবে হলো +ab, মাইনাস ইন্টু মাইনাস +ab। আমরা যদি এখানে a কে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা হবে a প্লাস হয়ে যাবে +b, মানে b + a, সেটাকে আমি a + b লিখে দিলাম। a এই পাশে চলে গেলে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এই পাশে আমাদের ab থাকলো, যেটা আমাদের প্রমাণ করা দরকার ছিল। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এবার আমরা আমাদের বইয়ে চলে যাই। এখানে অবশ্য আমি যেটাকে এবিসি ধরেছিলাম, ওরা পি কিউ আর ধরেছে। তুমি তোমার মতো যে কোনো বিন্দু ধরতে পারো, ইনফ্যাক্ট না ধরেও করতে পারো। এখানে আলাদা আলাদা করে দেখালাম। প্রথমে পি কিউ রেখার ঢাল কত সেটা বের করলাম। ঢালের সূত্র কিন্তু একই থাকলো, দুইটা ওয়াইয়ের ব্যবধান ডিভাইডেড বাই দুইটা এক্সের ব্যবধান।
তারপরে কিউআর রেখার ঢালকে যদি আমরা M2 ধরি সেক্ষেত্রেও একই, দুইটা ওয়াইয়ের ব্যবধান ডিভাইডেড দুইটা এক্সের ব্যবধান, যেহেতু এরা সমরেখ তাহলে শর্ত অনুসারে আমাদের ঢাল দুইটা পরস্পর সমান হবে, যেটা আমি ওইখানে সরাসরি লিখে দিয়েছিলাম যে এ বি এর ঢাল সমান বিসি এর ঢাল, এখানে পি কিউ এর ঢাল সমান কিউ আর এর ঢাল। যেহেতু ঢালের নামকরণ আছে আমরা M1 সমান M2 দিলাম এবং ক্যালকুলেশন করে দেখালাম যে A প্লাস বি এটা সমান AB। তোমরা এইভাবে ধারাবাহিকভাবে লিখতে পারো। শুরুতে আমি তোমাকে বুঝাই দিলাম, আর এখানে কিভাবে লিখতে হবে টোটাল রিপ্রেজেন্টেশনটা এখানে থাকলো। এরপর আমরা যদি খ নাম্বার দেখি, এখানে লেখা আছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, চতুর্ভুজ ABC যেটা আছে ABCD এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের 3 গুণ। তাহলে এই সম্পর্কটাকে ব্যবহার করে টি এর মান যেটা আছে সেটা আমরা বের করব। তাহলে আমরা দুই ধাপে কাজ করব। প্রথমে আমাদের বিন্দু যেটা ছিল, আমাদের দেখো 4টা বিন্দু ছিল ABCD, কিন্তু এরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত আছে, মানে আমি সিরিয়াল অনুযায়ী বসাতে পারি, না হলে আমাকে আলাদা করে গ্রাফ পেপারে চেক করতে হয় A বিন্দু B বিন্দুর অবস্থানগুলো কোথায়, চতুর্ভুজটার নাম ABCD হয়েছে না ACBD হয়েছে, এগুলো চেক করতে হয়। 90% সময় আসলে বিন্দুগুলো সাজানোই থাকে, কিন্তু তুমি যখন পরীক্ষা দিচ্ছ তুমি তো নিশ্চিত না এই বিন্দুগুলো সাজানো আছে কি নাই। তাহলে আমরা সবসময় অন্যান্য ভিডিওতে দেখিয়েছি প্রথমে বিন্দুগুলো আমরা সাজিয়ে নিয়ে তারপরে আমরা সিলেক্ট করি যেটা আমাদের ABC নাকি ACBD, কি ধরনের ত্রিভুজ আছে। তো এখানে যেহেতু সাজানো আছে, প্রথমে আমরা ABCD এর ক্ষেত্রফল বের করব। একই ওয়েতে আমরা শুধুমাত্র ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করব। তারপরে সম্পর্কটা ব্যবহার করব যে চতুর্ভুজের ক্ষেত্রফল যেটা হবে সেটা ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণ, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে 3 ইনটু করলে চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল সমান হবে। যেহেতু এই ক্যালকুলেশনটা একেবারে ইজি, আমি সরাসরি নোটে না গিয়ে এখানে তোমাকে দেখাচ্ছি। প্রথমে আমরা দেওয়া আছে বিন্দুটা লিখব, 4টা যে বিন্দু আছে, তারপরে লিখবো হলো চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফলটা হাফ ইনটু বিন্দুগুলো বসাবো। প্রথমে আমাদের এই যে AB 3 আর 4 বসাইছি, তারপরে B -4 2, তারপরে C আমাদের 6 1, তারপরে আমাদের D, তারপরে এইখানে T3, আর এখানে শুরুতে যে আমাদের ছিল A যেটা ছিল সেটা আমাদের রিপিট হবে। সবসময় আমরা যেটাতে শুরু করি সেটা আমাদের রিপিট করতে হবে। এরপরে গুণের নিয়ম অনুসারে কি করতে হবে, চিন্তা ভাবনা ছাড়া যা আসবে, প্লাস আসলে প্লাস, মাইনাস আসলে মাইনাস, কোনো আলাদা হিসাব করতে হবে না। যেমন 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি +6, -4 আর -1 গুণ করলে আমরা পাচ্ছি +4, 6 আর 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি +18, T আর 4 গুণ করলে +T। প্রথম পার্টটা শেষ, ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে এটা হলো আমাদের সূত্রের মাইনাস দেওয়ার পরে বাকিগুলা অন্যদিকে আরো চিহ্ন গুণ করব। আমি এ পাশ থেকেও শুরু করতে পারি, এ পাশ থেকেও শুরু করতে পারি, এক পাশ থেকে শুরু করলেই হবে। যেহেতু এখানে আমরা এই পাশ থেকে শুরু করেছি, আমি এখান থেকে দেখাচ্ছি 4 আর হলো -4 গুণ করলে -16, প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে এখানে 2 আর 6 যদি গুণ করি +12, -1 আর T গুণ করলে আমাদের -T, 3 আর 3 গুণ করলে +9। এইটুক হলো। এখন এরপরে যেটা করব, শুধুমাত্র আমরা ব্র্যাকেট উঠিয়ে এই ক্যালকুলেশনটা করব। এখানে যে লাইনটা আমরা দেখাই নাই, তোমাদেরও দেখানোর প্রয়োজন নাই, সরাসরি করতে পারো। যেমন এখানে 6 4 10 আর 18, তাহলে এটা হবে 28, আর এখানে থাকলো হলো +4T, এটা থাকলো, আমি ব্র্যাকেট দিলাম। এই লাইনটা আমরা স্কিপ করেছি, এই সূত্রের মাইনাসটা ঠিকই থাকলো। এইটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসছে, তাহলে এই দুইটা মিলে +21 থেকে যদি আমি এখানে 5 বাদ দেই তাহলে এখানে থাকবে হলো এখানে -16 বাদ দেয় তাহলে আমাদের +5 আর হলো -T, এটা থাকলো এখানে সেকেন্ড ব্র্যাকেট। এই লাইনটা আসলে আমরা দেখাই নাই, সরাসরি করে দিছি কারণ যেহেতু হিসাবটা অনেক সহজ। তাহলে প্রথমটা যে 28 + 40 ঠিকই থাকলো, এই ব্র্যাকেটটা যখন ভেঙে দিচ্ছি +5টা -5 হয়ে গেল, -Tটা +T হয়ে গেল। ফাইনালি আমাদের ক্যালকুলেশন যেটা আসলো, এই লাইনটা যোগ বিয়োগ করে +28 আর এখানে আছে হলো -5, তার মানে +23, 40 প্লাস আর 40 ওয়েট শুধু টি, এটাও প্লাস আছে, দুইটা একসাথে হয়ে আমাদের হলো 5T, হাফ ইন্টু হাফ সূত্রে আছে। আমরা এখানে বর্গ একক দিয়ে রেখে দিলাম, কারণ যে কোনো ক্ষেত্রফল বর্গ এককে হবে। প্রত্যেকটা লাইনে আমরা বর্গ একক লিখেছি, এটা খুব ভালো। আর তুমি যদি না লেখো অন্তত লাস্ট লাইনে এসে অবশ্যই লিখবে বর্গ একক, কারণ ক্ষেত্রফল মানে বর্গ এককে বের হবে। তাহলে আমরা এতক্ষণে বের করলাম চতুর্ভুজের ক্ষেত্রফলটা। এবার ত্রিভুজের বেলায় চলে আসি। একইভাবে ত্রিভুজের আমাদের যে বিন্দুগুলো ছিল ABC, এইটা কিন্তু A এর মান, এটা আমাদের B এর মান, এটা C এর মান, এটা আবার A এর মান। এখানে আমরা একইভাবে ম্যাথটা ক্যালকুলেশন করব। সূত্রের হাফ 3 দুগুণে এখানে আমাদের 6, তারপরে -4 -1 মাল্টিপ্লাই করলে +4, 6 আর 4 গুণ করলে আমাদের 24। এখানে আমি চাইলে ব্র্যাকেট দিতেও পারি, এখানে ব্র্যাকেট এই জন্য দেই নাই কারণ এর সামনে তো কোনো মাইনাস নাই, তাহলে সাইন চেঞ্জ হওয়ারও কোনো ব্যাপার নাই, সেজন্য আমরা এরকমটা রেখে দিচ্ছি। তুমি চাইলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, এখানে মাইনাস দিলাম কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, কারণ আমাদের সাইনগুলো আসবে যেহেতু সামনে মাইনাস আছে। হয় প্রত্যেকটা বার আমি একসাথে ক্যালকুলেশন করব, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেটা করব, অথবা ধারাবাহিকভাবে লিখে পরের লাইনে করব। তাহলে এখানে আমাদের এটা হলো সূত্রের মাইনাস, 4 আর -4 গুণ করলে -16, 2 আর 6 গুণ করলে +12, -1 আর 3 গুণ করলে -3।
তাহলে এইটুকের মধ্যে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এইটুক তো আমাদের এই টোটালটা আমাদের আসছে 6 4 10 আর 24 34 সেটা থাক, এই যে মাইনাসটা আছে সেই মাইনাসটা আমরা এখানে লিখলাম, আর এখানে -16 + 12 এবং -3 এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা রেজাল্ট পাবো হলো -7। ফাইনালি আমরা পাচ্ছি কত 41/2, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। আর আমাদের শর্ত অনুসারে এই যে ক্ষেত্রফল আছে সেটা হলো এর 3 গুণ, যেহেতু এটা ছোট তাহলে এর সাথে গুণ হবে। আমরা অনেক সময় কিন্তু এলোমেলো করে ফেলি, একটু নর্মালি চিন্তা করো যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে পুত্রের বয়স যদি x হয় আর পিতার বয়স যদি y হয় তাহলে x এর সাথে 3 গুণ করতে হবে। অথবা তুমি নর্মালি চিন্তা করো তোমার বয়স 15 আমার বয়স 30, তাহলে আমি এটা বলতে পারি না যে তোমার বয়স সমান আমার সাথে 2 ইন্টু করবো, যেহেতু আমি তোমার চেয়ে ডাবল তাহলে তোমার সাথে 2 গুণ করলে যে ছোট আছে অলরেডি তাকে 2 দ্বারা গুণ করলে এবার সে বড় হলো, এইবার দুইটার মাঝখানে সমান চিহ্ন দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমরা ভুল করব না, ত্রিভুজের ক্ষেত্রফলটাই ছোট আর চতুর্ভুজের ক্ষেত্রফলটা বড়, অবশ্যই চতুর্ভুজ বড়ই হবে। তাহলে এই ছোটটা কত গুণ, এই চতুর্ভুজ অলরেডি সে এই ত্রিভুজের তুলনায় 3 গুণ, তাহলে তো মাঝখানে সমান দিতে পারবো না, যে ছোট আছে তাকে গুণ করে যতটুক ছোট ততটুক গুণ করে আমি এবার সমান দিয়ে দিলাম। এবার তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি। শুরুতে এ পাশে আমাদের হাফ আছে, এ পাশে আমাদের হাফ আছে, এই নিচে হর আকারে হাফ থাকা মানে 2 থাকা মানে তো হাফ থাকা, আমি উভয় পক্ষ থেকে এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কি হচ্ছে 23 আর হলো 5টি ঠিকই থাকলো, 3 আর 41 মাল্টিপ্লাই করে 123 হলো। আমরা চলক যেটা আছে অর্থাৎ টিকে এক পাশে রাখলাম আর কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলোকে অন্য পাশে নিয়ে গেলাম। ফাইনালি পাচ্ছি 5t = 100, তাহলে t = 20, এটাই হলো আমাদের টি এর মান। আর এই প্রশ্নে আমাকে এটাই নির্ণয় করতে বলেছিল যে টি এর মানটা কত হবে। আমরা গ নাম্বার প্রশ্নটার দিকে খেয়াল করি, যেখানে বলা আছে ত্রিভুজ ABC এর যে অংশটা আমাদের অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে শুধুমাত্র সেটুকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে যদি ত্রিভুজ ABCD আমরা অঙ্কন করি তার একটা পার্ট চতুর্থ চতুর্ভাগে অবশ্যই থাকবে, আমাকে শুধু চেক করতে হবে ওইটুকের ক্ষেত্রফলটা কত। আমাদের যেহেতু শুধুমাত্র ত্রিভুজ ABC নিয়ে আলোচনা করতে হবে, আমি 3টা বিন্দু লিখে নিলাম, A বিন্দু 3,4, B বিন্দু এবং C বিন্দু। আমরা এই প্রত্যেকটা বিন্দু যদি এই গ্রাফ পেপারে বসানোর ট্রাই করি, আমি ধরে নিচ্ছি এটা আমাদের গ্রাফ পেপার, যেখানে আমরা এই পাশে যে অংশটা আছে এটাকে আমরা ধরে নিচ্ছি হলো x', অর্থাৎ x এর ঋণাত্মক মান, এইদিকে আমরা ধরে নিচ্ছি x এর ধনাত্মক, এই পাশে থাকবে আমাদের y, এই পাশে থাকবে আমাদের y', অর্থাৎ y নেগেটিভ হলে নিচে থাকবে। এখন প্রথম যে বিন্দুটা সেটা হলো x এর দিকে পজিটিভ, y এর দিকে পজিটিভ। x পজিটিভ আনুমানিক ধরে নিচ্ছি যে x পজিটিভ 3 মানে এইখানে, আর আমাদের y4 মানে আনুমানিক এইখানে, একটা মোটামুটি মান আমি ধরে নিচ্ছি 3,4। তারপরে মানটা আছে কত, y = -4 আর হলো +2। y যদি -4 হয় ধরলাম -4 এখানে, +2 যেহেতু x নেগেটিভ তাহলে x বাম দিকে, y পজিটিভ তাহলে উপরের দিকে, আমি ধরে নিচ্ছি এইটা হলো b বিন্দু। c বিন্দু কত আছে 6,3, তাহলে এইটা যদি আমাদের 6, -1, এইটা যদি 3 হয় ধরে নিলাম 6 এইখানে, -1 তাহলে এইখানে, এইটা আমরা পাচ্ছি। তাহলে আমরা প্রথমটা যেটা পেয়েছি এটা হলো a বিন্দু, যেটাকে আমরা প্রকাশ করেছিলাম 3,4 দিয়ে, 3,4। b যেটা বিন্দু, b আমাদের প্রকাশ করেছিলাম এটা হলো -4, এটা হলো 2 বিন্দু দিয়ে, আর c যেটা আছে c কে প্রকাশ করেছিলাম 6, -1 প্রকাশ করি নাই, মূলত এই মানটাই ছিল। এখন যদি আমি এইগুলোকে যোগ করে দেই, আমি এর সাথে বি যোগ করে দিলাম, বির সাথে আমি এখানে সি যোগ করে দিলাম এবং এর সাথে সি এবং বি, তাহলে এখানে একটা ত্রিভুজ গঠন হলো। যদি আমরা এই চিত্রের দিকে তাকাই, আমাকে বের করতে বলছে শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে যে অংশটুকু আছে সেটুকের ক্ষেত্রফল। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের এই অংশ এটা আছে হলো আমাদের প্রথম চতুর্ভাগে, এটা দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে কিচ্ছু নাই, আমাদের চতুর্থ চতুর্ভাগে কিছু একটা অংশ আছে, সেই অংশটা কতটুক, সেই অংশটাকে আমি একটু ডার্ক করে এখানে কালার করে দিচ্ছি। এই যে অংশটা ব্ল্যাক কালারের যে অংশটা, এই অংশটাই আমাদের চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে এই অংশের ক্ষেত্রফলটা কত সেটা আমরা বের করব। এই অংশের ক্ষেত্রফল বের করার সময় এই অংশে আমাদের 3টা বিন্দু আছে, যেমন একটা বিন্দু সি, একটা বিন্দু, এই বিন্দুটার মান তো আমি জানি, প্রশ্নে দেওয়া ছিল 6, -1, কিন্তু এইখানে যে একটা বিন্দু আছে এবং এইখানে যে একটা বিন্দু আছে, এই 3টা বিন্দু মিলেই কিন্তু এই অংশটাই কিন্তু শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে, কিন্তু এই যে বিন্দুটা আছে সেই বিন্দুর মান কত সেটা আমরা জানি না। তারপর এইখানে যে আরেকটা বিন্দু আছে সেই বিন্দুটার মান কত সেটা আমি জানি না। আমি দুইটা বিন্দুকে আলাদা আলাদা করে ধরে নিচ্ছি। প্রথমে আমি ফোকাস করলাম শুধুমাত্র আমাদের এম বিন্দু, অর্থাৎ এইখানে যে বিন্দুটা আছে, খেয়াল করো আমি একটু যদি জুম করে তোমাকে দেখাই, তাহলে এই জায়গায় আমি এই বিন্দুটা নিয়ে শুধু কাজ করব। তো এই বিন্দুটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে এই যে অংশটা আছে
এইটা আমাদের দেখতে হবে কি এই রেখাটা কোথায় আছে, এ এবং বি বিন্দু, এ এবং সি বিন্দু এদের সংযোগ রেখার উপরে আছে। এইটা আমাদের এ বিন্দু ছিল, এইটা আমাদের ছিল হলো সি বিন্দু। তাহলে আমাদের এম যে বিন্দুটা সেটা আমাদের এই এ সি রেখার উপরে আছে। তাহলে আমি যদি এখানে এসি রেখার সমীকরণ বের করতে পারি এবং বলি যে ওই সমীকরণে যে এম বিন্দুটা সেটা যেহেতু এক্স অক্ষের উপরে, তাহলে ওয়াইয়ের মানটা 0। আবার একইভাবে এই যে বিন্দুটা আছে এটাও আমাদের কাকতালীয়ভাবে এই বিন্দুটা আমাদের এক্স অক্ষের উপরে থাকবে, মানে আমাদের এখানে ওয়াই সমান 0। তাহলে দুইটা কাজ আমরা করব। প্রথমে এসি রেখার সমীকরণ বের করব, বের করে এম বিন্দুর জন্য ওয়াইয়ের মানটা 0, কারণ এখানে আমাদের এই এম বিন্দুটা এমন একটা বিন্দু যেটা এক্স অক্ষের উপরে অবস্থিত, এবং ওই বিন্দুটা আমার দরকার যে এক্স অক্ষ থেকে আমাদের নিচের দিকে যতটুকু আছে। আবার একইভাবে বিসি রেখার সমীকরণ বের করব, আমরা সেখানেও বলবো যে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে যদি আমি এন দ্বারা প্রকাশ করি তাহলে এই যে বিন্দুটা, আমি এখানে স্থানাঙ্কটা এখানে লিখবো না জায়গা ছোট জন্য, তাহলে আমরা এম এবং এন বিন্দুর স্থানাঙ্ক দুটা বের করব। দুই বিন্দুগামী রেখার সমীকরণে আমরা সূত্র জানি, সূত্রটা ছিল আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস এটা হলো ওয়াই টু। এটা দুই বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা বের করব কি, শুধুমাত্র এ আর সি নিয়ে আলোচনা করছি, তাহলে এ আর সির যে মানগুলো আছে সেগুলো বসাই দিব। এবং আমরা অবশ্যই এই সমীকরণের বেলায় খেয়াল রাখবো, এবং শুধু এই সূত্র না, আমাদের সমীকরণে যতগুলো সূত্র আছে কোনো সূত্রতেই কখনো এক্স এবং ওয়াইয়ের ভ্যালু হয় না। এক্স ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি, এই 1 2 3 যেগুলো আছে সেগুলোর মান হয় এই এক্স এবং ওয়াই দ্বারা। এটা আসলে আমাদের অক্ষের যে এক্স ওয়াই, সমীকরণের যে এক্স ওয়াই সেগুলো বোঝাচ্ছে। এখন আমরা যদি এখানে মানটা বসিয়ে দেই, এক্সকে আমরা ঠিকই রাখলাম, এক্স ওয়ান মানে কত, তাহলে আমরা যেহেতু এ আর সি নিয়ে আলোচনা করছি তাহলে এ বিন্দুতে কত ছিল খেয়াল করো, আমাদের এখানে এক্স ওয়ান মানে হলো 3, তারপরে 3 মাইনাস এক্স টু মানে কত, যেহেতু আমরা সিকে 2 ধরছি, এক্স থ্রি মানে হলো আমাদের 6, এখানে মাইনাস 6 ধরলাম, ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই মানে ওয়াই ওয়ান মানে হলো আমাদের যেহেতু এখানে 4 ছিল তাহলে এটা 4, তাহলে 4 মাইনাস ওয়াই টু মানে হলো -1। যেহেতু দুইটা মাইনাস চলে আসছে তাহলে আমি লিখে দিলাম মাইনাসে +1। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন যদি আমি করি, এখানে থাকবে হলো x -3, এখানে থাকবে হলো শুধুমাত্র -3, এখানে থাকবে হলো y -4, এখানে থাকবে +5। সমীকরণটাকে যদি আমরা গুণ করে দেই, এখানে কিন্তু একটা মাইনাস আছে, আমি এই পাশে আগে গুণ করলাম, আমি আরো চিহ্ন দিচ্ছি, এটা আমি আগে গুণ করছি, তাহলে আমাদের থাকবে হলো x না, এখানে থাকবে হলো 5x, অর্থাৎ 5 মাল্টিপ্লাই হচ্ছে, এখানে আমাদের আসবে হলো 15। একইভাবে এখানে y এর সাথে গুণ করে আমাদের এখানে হবে -3y, আর এটা হবে পজিটিভ, এটা হলো 12। এটা সমীকরণ মোটামুটি দাঁড়িয়ে গেল। এই সমীকরণ আমি চাইলে একপাশে নিয়ে এসে ক্যালকুলেশন করেও লিখতে পারি, অথবা সরাসরি এখানে লিখতে পারি। এখন আমাদের যেটা করতে হবে যে এই সমীকরণটা, এটা এমন একটা সমীকরণ যেটা এম বিন্দু নিয়ে আমরা আলোচনা করছি, এই সমীকরণের উপরে এম আমাদের অবস্থিত, এবং এম এমন একটা বিন্দু যেটা হলো এক্স অক্ষের উপরে অবস্থিত। তাহলে আমরা সরাসরি এখানে লিখে দিই, ক্যালকুলেশন বাকিটা করলেও হয়, অর্থাৎ সবগুলো সাজায় লিখলেও হয়, সাজায় না লিখলেও হবে। আমরা এইটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে আবার বলে দিলাম 1 নং সমীকরণটি এম বিন্দুতে y সমান 0, কারণ এম বিন্দুটা ছিল হলো এক্স অক্ষের উপরে থাকলে আমাদের y 0 হবে। তাহলে এই জায়গায় আমি মানটা বসিয়ে দেই, 5xটা আমাদের ঠিকই থাকলো, এখানে -15 ঠিকই থাকলো, যেহেতু y 0 তাহলে টোটালটাই 0, আর এটা হলো +12, মানে y যেহেতু 0 তাহলে y এর সাথে যাই আছে সম্পূর্ণ পার্টি 0 হবে। তাহলে এখানে আমরা বলতে পারি 5x এটা সমান 15, যদি এই পাশে চলে যায় তাহলে 12 + 15, অর্থাৎ এখানে হবে হলো 27। তাহলে শুধুমাত্র x এর ভ্যালু যেটা থাকছে সেটা 27 ডিভাইডেড বাই 5। আমরা x এর ভ্যালুটা পেয়েছি 27 ডিভাইডেড বাই 5। তাহলে যদি আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বলি, সুতরাং m যেটা হবে, শুধু সুতরাং দিয়ে আমরা m লিখলাম, m বিন্দুটা তাহলে কি হবে, এই x এর যে ভ্যালুটা সেটা 27 ডিভাইডেড বাই 5 আসলো। আমরা তো বলেই নিয়েছি এটা হলো আমাদের y সমান 0, কারণ আমাদের x অক্ষের উপরে। তাহলে m বিন্দু যেটা, খেয়াল রেখো m বিন্দুটা হলো 27 ডিভাইডেড বাই 5। একইভাবে আমরা যখন n বিন্দুর ক্ষেত্রে চলে আসব, এন বিন্দুটা কোথায় আছে, এন বিন্দুটা আমাদের বিসি রেখার উপরে আছে, তাহলে আমরা বিসি রেখা যে আছে তার সমীকরণ বের করব। একইভাবে এন বিন্দুটাও কিন্তু এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে এই ক্ষেত্রে আমরা বলে দিব যে y সমান 0। আমরা বিসি রেখার সমীকরণটা বের করব। আমরা জানি বিসি যে কোনো দুই বিন্দুগামী রেখার সমীকরণ হবে x - x1 x1 - x2 ইকুয়াল y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এই ম্যাথটাতে আমাদের বি আর সি যেটা আছে, আমি ওটা সাইডে লিখে রেখেছি এই জন্য, কারণ যেহেতু আমাদের স্ক্রল করে বি উপরে চলে গেছে বি আর সি, শুধু দেখানোর জন্য, তোমাদের এটা লেখার কোনো প্রয়োজন নাই। ইনফ্যাক্ট আমি যেভাবে দেখাচ্ছি এটা তোমাকে বোঝানোর জন্য, আমরা যেভাবে লিখবো সেটা তো আমাদের গাইডে দেখানোই আছে। আমরা ম্যাথটা শেষ করেই, মানে এখানে ধারাবাহিকতা শেষ করেই আমরা বইয়ে চলে যাব। এখানে জাস্ট মানটা বসায় দেই, তাহলে মান বসায় দিলে যেটা আমরা পাচ্ছি, এক্স তো আমাদের থাকলো x1, আমি ধরে নিচ্ছি এটা আমাদের x1 হলো -4। তো মাইনাস যেহেতু দুইটা আসছে এবং গুণ আকারে আসছে, হয় ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, না হলে মাইনাসে প্লাস দিয়ে একবারে লিখে দিব। তারপরে x1 মানে হলো -4 মাইনাস x2 মানে হলো 6,
তারপর আসবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আমাদের এখানে ওয়াই ওয়ান মানে হলো 2 ডিভাইডেড ওয়াই ওয়ান মানে 2 মাইনাস ওয়াই টু হলো -1। আমি একবারে মাইনাসে মাইনাসে প্লাস লিখে দিলাম। ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এখানে হলো -10, আর এখানে থাকছে ওয়াই -2 এখানে ডিভাইডেড বাই 3 এটা থাকছে। এখন যদি আমরা এখানে যেহেতু কাটাকাটি হচ্ছে না, আমরা সরাসরি গুণ করে দিতে পারি। আমরা এক্স এর পার্টকে আগে রাখি, তাহলে এখানে গুণ করলে এটা যেটা আসবে 3x প্লাস এটা হলো 12, মানে এই 3 সাথে x গুণ করলে 3x, 3 সাথে 4 গুণ করলে 12, চিহ্ন যেহেতু প্লাস প্লাসই থাকলো। -10 দিয়ে y কে যদি আমি গুণ করি তাহলে আমাদের -10y হবে, -10y, মাইনাসের সাথে 2 যদি গুণ করি আমাদের মাইনাসে মাইনাসে প্লাস এটা হলো 20। এই হলো সমীকরণ। সবচেয়ে ভালো হয় সমীকরণগুলোকে একপাশে নিয়ে আসা। আমি আগেরটাতে নিয়ে আসি নাই, এটাতে নিয়ে এসে দেখাচ্ছি। না নিয়ে আসলে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমরা 3x ঠিক রাখলাম, 10y যদি নিয়ে আসি তাহলে আমাদের পজিটিভ 10y, আর এখানে থাকছে 20। এই 12 ওই পাশে গেলে মাইনাস হবে, আমি একেবারে এটাকে 8 লিখে দিলাম। তাহলে এইটা হলো আমাদের সমীকরণ। এই সমীকরণটাতে আমাকে যা করতে হবে, যেহেতু এই সমীকরণটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত একটা বিন্দু নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এন বিন্দুতে, আমরা বলে নিব এন বিন্দুতে ওয়াই সমান 0। তার আগে এই সমীকরণকে আমি 2 নাম্বার দিয়ে দিলাম। এখানে অবশ্যই এন বিন্দু কিন্তু আমি উল্লেখ করব, কারণ এই সমীকরণের যে সরলরেখাটা আছে, সরলরেখার উপরে অসংখ্য বিন্দুর জন্য সমীকরণটা সত্য। অসংখ্য বিন্দুর মধ্যে একটা বিন্দু আছে যার নাম হলো এন। এন এমন একটা বিন্দু যেটা এক্স্যাক্ট আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত, সেই জন্য ওয়াই সমান 0। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে যে আমাদের আছে হলো 3x প্লাস এটা হলো 0। 0 কেন লিখলাম? যখন আমাদের y 0, y এর সাথে যাই গুণ থাকবে টোটালটাই 0, ইকুয়াল আমাদের 8 থাকবে। ফাইনালি যেটা থাকলো 3x যদি আমাদের 8 হয়, তাহলে x এর যে ভ্যালুটা সেটা 8 ডিভাইডেড বাই 3। যদি x এর ভ্যালুটা 8/3 হয়, তাহলে আমাদের যে বিন্দুটা আছে, যে বিন্দুটার নাম আমরা বলছি n, এ x তো 8/3 হলো, y তো অবশ্যই 0, কারণ যেহেতু আমাদের x অক্ষের উপর y 0 আর আমরা y কে 0 ধরে এই ক্যালকুলেশনটা করলাম। এবার আমরা আমাদের বইয়ে ফিরে আসি। বইয়ে আমরা যেটা করছি এই একইভাবে প্রথমে হলো আমরা ছবিটা আঁকছি, ছবিটা এঁকে তোমাকে দেখানোর চেষ্টা করেছি। তুমিও অবশ্যই এটা রিপ্রেজেন্ট করবে যে এই বিন্দু 3টা বসানোর পরে বিন্দুগুলো xy সমতলে যে ত্রিভুজটা গঠন করে, এই ত্রিভুজের এই সামান্য একটা পার্ট আছে যেটা আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। এই সামান্য পার্টটা কি? এই সামান্য পার্টের একটা বিন্দু তো সি আছে, একটা বিন্দু হলো এখানে আছে, একটা বিন্দু এখানে আছে। এই 3টা মিলে যে অংশটা সেটাই আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত আছে। যেহেতু আমরা এম এবং এন, মানে এখানে আমি অ্যাকচুয়ালি আমি যেটা ধরেছিলাম এইটাকে এম ধরেছিলাম, এটাকে এন ধরেছিলাম, আর আমাদের বইয়ে এসে একটু উল্টা করা আছে। অর্থাৎ এই বিন্দুটা এখানে আমাদের এটা হলো এসি রেখার সমীকরণ যেখানে ওয়াই সমান 0, একইভাবে এটা বিসি রেখার সমীকরণ যেখানে আমাদের ওয়াই সমান 0 এম বিন্দুতে এবং এন বিন্দুতে, কারণ দুইটা এক্স অক্ষের উপরে আছে, মানে ওয়াই সমান আমাদের 0 হবে। তাহলে ফাইনালি এই ত্রিভুজের জন্য যে 3টা বিন্দু দরকার ছিল এটা তো দেওয়াই ছিল, এই দুইটা আমরা ফাইন্ড আউট করলাম। তাহলে আমাদের এখন অনায়াসে ক্ষেত্রফলটা বের করতে পারবো, এবং ক্ষেত্রফলটা বের করার সময় আমরা এখানে ঘড়ির কাঁটার বিপরীতে ঢুকবো। অর্থাৎ মনে করো আমাদের প্রথমে সি বিন্দু হলে তারপরে এইটা, তারপরে এইটা, এরকম করে বিন্দুটা নিব। ক্ষেত্রফল বের করার সময় তাহলে বললাম এন এম সি, যেহেতু দুইটা ধরা বিন্দু ছিল এন এম আর আমাদের সি দেওয়াই ছিল, তাহলে আমরা এই বিন্দুগুলো জাস্ট আমরা ধারাবাহিকভাবে বসায় দিলাম। এই বিন্দুগুলো 3টা বসায় দিলাম, এবং যে বিন্দুটা স্টার্ট করি সেটা তো আমাদের রিপিট হয় সেটাও লিখে দিলাম। এরপরে শুধুমাত্র আমরা ধারাবাহিকভাবে গুণ করব। গুণ করার সময় কিভাবে গুণ করব? আমরা আগের মতোই, আমরা এই পাশে যদি আর গুণ করি তাহলে আমাদের এইটা যাই থাক, শূন্যর সাথে গুণ হলে সেটা সরাসরি 0। 8/3 যদি আমি 1 এর সাথে গুণ করি, 1 এর সাথে গুণ করলে যা আছে তাই থাকবে, শুধুমাত্র -1 জন্য সামনে মাইনাস আসলো 8/3। এরপরে 6 এর সাথে 0 গুণ করলে 0। এইখানে চাইলে আমি একটা ব্র্যাকেট দিতে পারতাম, এইখানে দিয়েছি, দ্বিতীয়টাতে দিয়েছি, প্রথমটাতে এই জন্য দেই নাই কারণ প্রথমটার সামনে যেহেতু অন্য কোনো সাইন নাই, কোনো গুণ আকার নাই বা মাইনাস নাই, তাহলে এটা দেওয়া না দেওয়া আসলে একই কথা, কিন্তু এখানে দিতে হবে কারণ সামনে আমাদের মাইনাস আছে। তুমি চাইলে সরাসরি করতে পারো, আমরা ধারাবাহিকভাবে করেছি, সরাসরি করাটা তোমার ব্যাপার। এক্ষেত্রে আমরা প্রথমে এই দিকে গুণ করলাম, তারপরে আমাদের এই দিকে 0-র সাথে যাই গুণ করি সেটা 0, 0-র সাথে যাই গুণ করি সেটা 0, 1 এর সাথে আমরা যে 27/5 গুণ করি তাহলে আমাদের যেহেতু মাইনাস ছিল -27/5 আসলো। তাহলে এখন এই সম্পূর্ণ অংশটা কি থাকছে? এখানে শুধু -8/3 থাকছে, আর এখানে শুধুমাত্র -27/5 থাকছে, কিন্তু ব্র্যাকেটের সামনে মাইনাস থাকার কারণে আমরা যখন ব্র্যাকেট উঠাই দিচ্ছি পজিটিভ 27/5। এখানে লসাগু ব্যতীত আর কোনো কিছুই বাকি নাই। 3 আর 5 এর লসাগু 15, 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়, সেই 5 এর সাথে 8 মাল্টিপ্লাই করলে -40। 5 দিয়ে যদি আমি 15কে ভাগ করি 3 হবে, 3 সাথে 27কে মাল্টিপ্লাই করলে আমাদের 81 থাকছে। অর্থাৎ সর্বশেষ আমাদের যেটা থাকছে সেটা হলো হাফ, তো সূত্রের হাফ 41/15। কোনো প্রকার কাটাকাটি এখানে যেহেতু হচ্ছে না, তাহলে 41/30 এইটাই হলো আমাদের সেই ক্ষেত্রফল। সুতরাং ফাইনালি আমি লিখে দিব যে ত্রিভুজ এবিসি এর যে অংশটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার অংশটা আসছে, রেজাল্টটা আসছে 41/30 বর্গ একক।
আমরা শুরুতে লিখি আর না লিখি, রেজাল্টের শেষে অবশ্যই যেহেতু ক্ষেত্রফল এখানে সেন্টিমিটার, ডেসিমিটার, অন্য কোনো কিছু বলা নাই, সরাসরি আমরা সেজন্য কিছু না বলে আমরা একক বলে দিব, বর্গ একক। প্রায় প্রতি বছরই এই যে এই টাইপের ম্যাথটা, যে এই বিন্দুগুলো বসালে তার যে অংশটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তার ক্ষেত্রফল নির্ণয় করো, এই ম্যাথটা প্রায়ই এসে যায় এবং আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সেই কথাটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সব ভিডিও 24 ঘন্টা আমাদের সাথে থাকতে ইজি সিরিজের সাথেই থাকো, দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। আল্লাহ হাফেজ।